আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে পলিটিক্স ক্লাবের আলোচনা আসলাম, একটু দেরিতে হলেও আসলাম। একটু মানে বাংলাদেশের রাজনীতির লেজে গভীর অবস্থা এমন একটি শিরোনাম করেছে। আজকে আমার আলোচনার হট সিটে বসেছেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। মাসুদ ভাই, কেমন আছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের রাজনীতির কি অবস্থা? দেশের ছাত্র এবং অছাত্র সবাই মিলে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। সেনাবাহিনী নাকি প্রস্তাব দিচ্ছে কাকে, ওই হাসনাত আবদুল্লাহ নাকি, যে আওয়ামী লীগকে একটু পারমিট দেওয়ার জন্য আংশিক কোনোভাবে। তো সেটা অনুরোধ করেছে বেশ 11 তারিখে সম্ভবত, বেশ কিছুদিন আগে। সেটা এতদিন পরে এটা ফাঁস করার অর্থ কী? আর এই হাসনাত আবদুল্লার কাছে অনুরোধ করার বা করবার কি, মানে এটা তো আরও লোকজন আছে। তবে এখানে হাসনাত এর সঙ্গে সার্জিসও ছিল। আমাদের আলোচনা শুনছেন আলহাজ শরীফ সাকিব। মানে এই এই বিষয়টা এখন সেনাবাহিনীর সঙ্গে এই ছাত্র নেতারা সরাসরি সংলাপে জড়িয়ে পড়েছে। এবং মানে কেউ বলছে যে বিশেষ করে গণ অধিকার থেকে গণস্বাক্ষর নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগকে বিলুপ্ত করা হোক, মানে নিষিদ্ধ করা হোক। এবং কেউ কেউ বলছে, জিএম কাদের তার বক্তব্য বলেছে যে আওয়ামী লীগ তো একটা, হাসিনা তো একটা ট্রেনের বা একটা গাড়ির চালক। হ্যাঁ, আমরা চালক খারাপ হলে চালক বাদ দিতে পারি, কিন্তু আওয়ামী লীগ তো একটা গাড়ি, আমি গাড়ি বাদ দিব কীভাবে? আমরা পলিটিক্স ক্লাব থেকে এখনো কোনো মন্তব্য ছুড়ে দিইনি। আমরা বলেছি যে সবার কাছ থেকে মতামত জানতে চেষ্টা করছি। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে, আওয়ামী লীগ যারা করে তাদের তো রাজনীতি থেকে তো নিষিদ্ধ করা হচ্ছে না, তারা নতুন কোনো নাম দিয়ে হয়তো করতে পারে। কিন্তু এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে বাইপাস করে রাজনীতিতে উইন করা বা নির্বাচনে জিতে যাওয়ার কোনো ইচ্ছে ছাত্রদের আছে নাকি? এরকম আরও অন্যান্য রাজনৈতিক দলও সে একই ইচ্ছে পোষণ করছে। আপনি কি বলবেন বাংলাদেশ মুসলিম সমাজের পক্ষ থেকে? সর্বপ্রথম আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আর সেই সাথে তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনি যে প্রশ্নটি করেছেন সেনাবাহিনীকে নিয়ে একটি বিতর্কিত করার চেষ্টা চলতেছে বা হচ্ছে, এখন আমি বলবো এই কথার পরিপ্রেক্ষিতে যে দেখেন, সেনাবাহিনী হলো আমাদের একটা স্তম্ভ, যেটা বিতর্কিত হলে আমরা দেশে এবং বিদেশে সর্বক্ষেত্রেই ওদের মর্যাদার একটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। এখন সবচেয়ে বড় কথা হলো, আর সেই সাথে আমাদের তো স্বাধীনতা সার্বভৌমত্ব আছেই, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের যে বহিঃশত্রু, এই বহিঃশত্রু কে এবং তারা যে অ্যাডভান্টেজ নেবে কিনা, এ ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এখন বিষয় হলো যে ছাত্ররা যে গত 2 দিনের যে টক অফ দ্য কান্ট্রি, যে বিষয়গুলো তারা বলতেছে যে হাসনাত, যে যে এনসিপির যে বর্তমান মুখপাত্র, যাই হোক, এই তাকে নিয়ে গত 15ই মার্চ না যেন ফেব্রুয়ারি, যাই হোক ফেব্রুয়ারিতে আপনার সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে বলেছে যে আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হওয়ার জন্যে, এবং অনেকটা থেড়ে রাখারও নাকি বলেছে। এখন প্রশ্ন হলো এটা, হ্যাঁ, এখন প্রশ্ন হলো এটা, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করা আমার দৃষ্টিকোণ থেকে এটা মোটেও সমীচীন না। কারণ হলো সেনাবাহিনী যে স্তম্ভ, তারা তাদের কাজ করবে, তারা কেন রাজনীতিতে হস্তক্ষেপ করতে যাবে? বিগত 15 বৎসরে যে স্বৈর শাসক শেখ হাসিনা, তারা আপনার এই যেভাবে রাষ্ট্র পরিচালিত করেছে, তখন তো সেনাবাহিনী এ বিষয়ে কোনো কথা বলেনি, বরঞ্চ তাকে সহযোগিতা করেছে গত 3টি নির্বাচনে। তো
তো আরেকটা বিষয় হলো, এখন সেনাবাহিনীতে যখন আপনার 18 ওই জুলাই আপনার গণভবনে একটা মিটিং করে সেনাবাহিনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় 14 দলের মিটিংয়ে, যেটা ছিল সম্পূর্ণ অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এখন এই যে বিষয়টা, সেদিন থেকে সেনাবাহিনী মাঠে আছে এবং দেখেছি তারা ডিসিদের অধীনে তারা কাজ করেছে এবং সরকারের পক্ষে তারা কাজ করেছে এবং বিরোধী দলের অর্থাৎ হলো ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য তারা যত রকম চেষ্টা, সব রকম চেষ্টা তারা করে গেছে। কিন্তু 25 তারিখের পরে একটি নিউজের পরিপ্রেক্ষিতে হয়তো জানি না, সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা তো তখন বলল যে না, আমরা ছাত্র জনতার পক্ষে আছি, কারণ সেই সময় একটা নিউজ সেদিন ছিল। মানে আন্তর্জাতিক একটা মেসেজ ছিল। হ্যাঁ, আন্তর্জাতিক মেসেজ তো অবশ্যই ছিল, যে আন্তর্জাতিকভাবে বলা হয়েছে যে যদি সেনাবাহিনী এইভাবে ইয়ে করে তাহলে তাদের শান্তি মিশন হুমকির মুখে পড়বে। এ ধরনের একটা মেসেজ তো অবশ্যই ছিল। সেই সাথে আরেকটা মেসেজ ছিল যে সেনাবাহিনীকেও বলা হয়েছে যে তারা যেন জনগণের পক্ষে, শেখ হাসিনার আসল ছেড়ে জনগণের পক্ষে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দেশের এই সংকটকালীন সময়, না হলে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। হয়তো ওই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী শুভবুদ্ধির উদয় হয়েছে। সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা 26 তারিখ থেকে তারা বলছে যে না, আমরা ছাত্র জনতার পক্ষে থাকব, আমরা সরকার অন্যায় আদেশ মানতে পারি না। এরপরে 3 তারিখে সেনা সভা হলো, সেনা সভার মাধ্যমে সিদ্ধান্ত হলো যে তারা ছাত্র জনতার পক্ষে থাকবে। তখন সেনাবাহিনী এটা ভালো পদক্ষেপ নিচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে রাজনীতিবিদদের কাদা ছুরির কারণে বা রাজনীতিবিদদের ভুলের কারণে বারবারই সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়, এটা একটা সঠিক সাইড আছে, ঠিক আছে। কিন্তু বিষয় হলো এখন তো রাজনীতিবিদদের যে সেরকম রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজনীতিবিদদের আছে। এখন এই অবস্থা তো সেনাবাহিনীর হস্তক্ষেপ করা রাজনীতিতে আমি মনে করি না প্রয়োজন। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি আওয়ামী লীগ রাজনীতি করবে বা আওয়ামী লীগ নির্বাচন করবে, এটা সিদ্ধান্ত নেবে অন্যান্য রাজনৈতিক দলগুলো, দেশের জনগণ। এখানে সেনাবাহিনী তো হস্তক্ষেপ করা মোটেই সমীচীন নয়। এখন এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো ছাত্রদেরকেও সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থাতেই, যেহেতু সেনাবাহিনী আমাদের একটা রাষ্ট্রীয় স্তম্ভ, এটাকে বিতর্কিত করা কোনো অবস্থায় ঠিক হবে না। যতটুকু হয়েছে এনাফ। যদি সেনাবাহিনী এবং ছাত্রদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেটা গোপনে মিট করে ফেলানোর প্রয়োজন ছিল। এইভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এইভাবে সারা পৃথিবীকে জানিয়ে এই ধরনের একটা মুভমেন্ট করা বা এগুলো বলা গণমাধ্যমে, এটা মোটেই সমীচীন হয়নি বলে আমি মনে করি। আপনার কাছে আমার প্রশ্ন, যে ছাত্ররা এখন বলছে বা অনেকে বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। আসলে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলে কি উপকার হবে আর নিষিদ্ধ না করলে কি ক্ষতি হবে? মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে কেউ কেউ কোনো সুযোগ খুঁজছে, নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে? এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হলে যারা আওয়ামী লীগ করেন, যাদের গায়ে রক্তের দাগ নেই, যারা ফৌজদারি অপরাধ করেন নাই, তারা কি করবেন? আপনার পরামর্শ কি? আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে না পক্ষে? দেখেন, আওয়ামী লীগ তো একটা কি বলবো, এটা একটা সন্ত্রাসী সংগঠন, টেররিস্ট সংগঠন। এখন পৃথিবীর কোথাও টেররিস্ট সংগঠন রাজনীতি করতে পারে না, এটা হলো রিয়ালিটি। সংগঠন করে না, সংগঠন লোকজন। এখন এটা হলো এই যে বিষয়, আপনি দেখেন আওয়ামী লীগের জন্ম যখন, শেখ মুজিব নিজেই তো একজন সন্ত্রাসী প্রকৃতির লোক ছিলেন। উনি ওই যে সিরাজ শিকদারকে হত্যা করছে, এর আগে ওই যে আপনার স্পিকারকে উনি গ্লাস ছুঁড়ে মারছে, এরকম অনেক অন্যায় তো শেখ মুজিব নিজেই করে গেছে। এখন এই যে তারা তো তারপরে তারা এই যে জাসদের শত শত নেতাদেরকে হত্যা করলো আওয়ামী লীগ 74 পূর্বে, 71-এর পরবর্তীতে। তা এরপরে তো আওয়ামী লীগ বারবারই দেখা যাচ্ছে যে গণমানুষের আওয়ামী লীগের বিপক্ষে। কোনো অর্জন নাই। অর্জন তো কমার বেশ, সন্ত্রাসীরা তো ভালো কাজও করে আবার মন্দ কাজও করে, একদিকে দান করে করে আবার সন্ত্রাসী। অর্জনটা কেমন বলবেন? এখন অর্জন বলতে অর্জন তো কিছু আছেই, দীর্ঘদিন তারা রাজনীতির ময়দানে আছে, কিছু তো অর্জন অবশ্যই থাকবে। নাকি আপনি বলতে যাচ্ছেন যে অর্জনের চেয়ে গর্জন বেশি? না, অর্জন বলতে এতটুকু, অর্থাৎ হলো পাকিস্তান ভাঙাটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন।
এখন বড় অর্জন। হ্যাঁ, সবচেয়ে বড় বড় অর্জন হলো পাকিস্তানকে তারা ভাঙতে পেরেছে, পাকিস্তান ভারতকে ভাঙার তারা পাকিস্তান অ্যাডভান্টেজ ভাঙ- দিতে পারছে পাকিস্তান ভারতকে। পাকিস্তান ভাঙার পক্ষে আপনি? আমি তো ভারত পাকিস্তান ভাঙার পক্ষে কখনোই ছিলাম তা না। আপনি অর্জন বলছেন কেন? হ্যাঁ, এখন এটাই তো বললাম যে পাকিস্তান ভাঙতে পেরেছে কারণ তাদের দল তো হলো ওই ভারতের গোয়েন্দা সংস্থা দ্বারা গঠিত, শেখ মুজিবের আওয়ামী লীগ, যেটা তার আগ মুহূর্তে না, শেখ মুজিব যখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলো আব্দুল রশিদ তরফদারি সাহেবের পরে, এরপর আওয়ামী লীগটা আসলে মূলত ভারত দ্বারা প্রভাবিত রাজনৈতিক কিন্তু দল। পাকিস্তান তো বৈষম্য করছিল, এটা তো আপনি জানেন ইতিহাস থেকে। বৈষম্য তো অবশ্যই থাকবে, বৈষম্য তো এখনো তো বৈষম্য আছে, কিন্তু না, বৈষম্য পাকিস্তান তো থাকলে না ভীষণ রকমের বৈষম্য করছিল। পাকিস্তান থেকে আমাদের আলাদা হয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত ছিল। সেটা দুই অঞ্চলে, দুই মেরুতে দুটো দেশ আলাদা হয়ে যাওয়া, ভাই ভাই তো আলাদা হয়ে যায় নাকি? ভাই ভাই আলাদা হয় না? সংসার বড় হলে আলাদা রান্না করে, এটাকে খারাপ চোখে আমরা দেখবই বা কেন? কিন্তু দুই মুসলিম কান্ট্রি অবিভক্ত থাকার জন্য কেউ কেউ চাইবেন, তাদেরকেও আমরা খারাপ চোখে দেখি না। যে যে সরাসরি জামাতে ইসলামকে বলা হয় যে আপনারা স্বাধীনতার বিরুদ্ধে, আমি মনে করি যে তারাও হয়তো কেউ কেউ দুই মুসলিম কান্ট্রি প্রদেশ এক থাকার পক্ষে ছিল। হয়তো আমরাও মুসলমানদের স্বার্থে বা আমাদের শক্তির স্বার্থে এটা একমত। কিন্তু যুদ্ধ অপরাধ তো আলাদা জিনিস। যুদ্ধ অপরাধ যে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে বা তাদেরকে জ্বালাও পোড়াও, অগ্নিকাণ্ড, ধর্ষণের সহায়তা করেছে, তাদের শাস্তি তো ইতিমধ্যে হয়েছে, আরও হবে। সেই জায়গাটা অবস্থানটা পরিষ্কার করতে পারেনি জামাতে ইসলাম। বললেই পারত যে যারা স্বাধীনতা যুদ্ধের সময় ফৌজদারি অপরাধ করেছে তারা আমাদের কেউ নন বা তাদের সঙ্গে আমরা একমত নই। আমরা দুই মুসলিম কান্ট্রি আলাদা হবার পক্ষে ছিলাম না, কিন্তু দেশে যখন স্বাধীনতা যুদ্ধ লেগে গেল তখন আমরা অবশ্যই মানবতার পক্ষে ছিলাম। এই কথা জামাতে ইসলামের মুখ থেকে আসে না, যদিও আপনি জামাতে ইসলামের প্রতিনিধি নন। আপনারও মুসলিম সমাজ একটি ইসলামিক দল, জামাত ইসলামের সঙ্গে আপনাদের সখ্যতা আছে বলে জানি। আচ্ছা, এখন যে প্রেক্ষিতে আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের ওই সময় বাংলাদেশে তো আর তেমন কোনো দলই ছিল না। স্বাধীনতার পরে জন্ম হয়েছে বিএনপি বলেন, সব কিছুই তো সবাই তখন আওয়ামী লীগই করতো। তো আওয়ামী লীগের একটা দেশ স্বাধীনের বা স্বাধীনতা যুদ্ধের একটা কৃতিত্ব তো আছেই। সেই কৃতিত্বের ভাগ আপনি কতটুকু জিয়াকে দিবেন, কতটুকু মুজিবকে দিবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আওয়ামী লীগ তো একটা ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগের যারা নেতৃত্বে এসেছেন কালে ভদ্রে, তারা হয়তো দুর্নীতি করেছেন, তারা খারাপ কাজ করেছেন, ছাত্রদের উপর গুলি করেছেন। যারা যারা করেছেন তাদের ফৌজদারি অপরাধের শাস্তি হতে পারে, বিচার হতে পারে। আওয়ামী লীগের শাস্তি কী হবে? এখন আমি বলতে চাই যে বিগত ইতিহাস ঘাটলে যেটা দেখা যায় যে বরাবরই আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন, টেররিস্ট রাজনৈতিক সংগঠন। এখন এই সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন দেশে আসলে কি করে, এরা কি রাজনীতিটা করে? এরা সন্ত্রাসের বীজ বপন করে। এবং যেই সংগঠন সন্ত্রাসের বীজ বপন করে সেই সংগঠন তো আমি মনে করি কোনো রাজনৈতিক দল না, এটা একটি সন্ত্রাসী টেররিস্ট সংগঠন। এখন এই সংগঠনকে কি করতে হবে? এই সংগঠনকে দলগতভাবে বিচার করতে হবে, রাষ্ট্রীয়ভাবে। আমি মনে করি এটা তো নিষিদ্ধ, তো এটা এমনি হয়ে যাওয়ার কথা, এটা তো আর না। এটা নিষিদ্ধ আনুষ্ঠানিকভাবে কি নিষিদ্ধ এটা দাবি করতে হবে কেন? নিষিদ্ধ করা হয়েছে? আমি এটাকে নিষিদ্ধ দাবি করতে হবে। ছাত্র উত্তাল আন্দোলনের মুখে যারা সরকারে এসেছে তারা তারা এত 8 মাস হয়ে গেল নাকি? 8 মাসে নিষিদ্ধ করলো না কেন? এখানে বাধাটা কোথায় একটু বলবেন? বাধা, এখানে মূল বাধা হলো ওই যে শস্যের ভিতরে ভূত থাকে। এখন আপনি একটা ভূত বিষয় হলো কেন? এই যে ভূত এখানে উপদেষ্টা পরিষদে, ওই যে বললাম না যে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ, প্লাস হলো যে ভারতের ইন্ধন। এখন আমাদের তো মূল বিষয় হলো এই যে দীর্ঘ 54 বৎসরের, এখন এই কথা যদি বলতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, তবু আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। এই যে 54 বৎসর পাকিস্তান বিভক্ত হওয়ার পর থেকে এই দেশটা তো ভারতের নিয়ন্ত্রণে। এখন দেখেন সবচেয়ে আমাদের বড় অর্জন এই 54 বছরে কোনটা জানেন? সবচেয়ে বড় অর্জন হলো এই দেশের মানুষ বুঝতে পারছে যে ভারত মূলত আমাদের বন্ধু না, ভারত আমাদের শত্রু রাষ্ট্র। এখন এই বুঝাটাই হলো সবচেয়ে আমাদের বড় পাওনা, যার কারণে আমরা এখন এই ভারতের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য সকল রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এখন এই যে বিষয়টা ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারত বয়কট স্লোগানটা ছিল, বিশেষ করে নতুন রাজনৈতিক দল আমজনতার দল, ওরা তো পুরোপুরি ভারত বর্জনের পক্ষে। এবং এখন কালকে দেখলাম, গতকালকে তারা স্লোগান দিচ্ছে ভারত, ইসরায়েল এবং আমেরিকা বয়কট।
এর মধ্যে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে ফিলিস্তিনি গাজায় অনেক হতাহত হয়েছে এবং হঠাৎ যুদ্ধবিরতি না মেনে তারা সেখানে গণহত্যা করেছে, জেনোসাইড করেছে। তার জন্য আন্তর্জাতিকভাবে সংঘবদ্ধ হয়ে আমাদের ঐক্যমতে পৌঁছতে হবে যে এই ইসরায়েলকে থামানোর জন্য আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে হবে। তো সেক্ষেত্রে চুপি চুপি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে এবং ইসরায়েলকে ব্যবহার করছে। আমেরিকাকে কীভাবে সামাল দেওয়া যায়? আমেরিকা তো একটা বৃহৎ শক্তি, যার সঙ্গে ভারতের সখ্যতা আছে এবং সেই সাথে অন্য অন্য দেশের সঙ্গেও তাদের সখ্যতা আছে। এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে কীভাবে ঝেলে সাজানো যায় যাতে করে আমেরিকাকে একটা বার্তা দেওয়া যায় যে তুমি যে কাজটা করছো, ইসরায়েলকে তুমি সুসুর দিচ্ছ এবং ইসরায়েল নিরাপদ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে, বোমা রাতের আধারে অতর্কিত বোমা হামলা করছে, গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের অবস্থান কি? আপনারা মুসলিম সমাজের পক্ষ থেকে কি বলবেন? না, এই যে মধ্যপ্রাচ্যের বিস্ফোর হলো ইসরায়েল, আর এই ইসরায়েলকে সৃষ্টি করেছে হলো আমেরিকা। আপনার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যেটা জার্মানের সাথে যখন যুদ্ধটা হলো, অ্যাডলফ হিটলার, তারপরে থেকে এই ইসরায়েল রাষ্ট্রটার পরিকল্পনা করে আমেরিকা। এখন নানানভাবে মুসলমানদেরকে বায়াস্ট করার জন্য চেষ্টা করেছে। এখন এই ইতিহাস যদি তুলতে যাই অনেক বড় লম্বা হবে। আমি শুধু একটু বলি যে মুসলমানদের ভিতরে অনেক মুনাফেক আছে, এখনো আছে, আর এই মুনাফেকদের কারণেই আজকে মুসলমানদের এই পরিণতি। সেই সময়ে যারা বহুবার চেষ্টা করছিল আমেরিকা, ইহুদি এরা, যে আমরা আরবের একটা খণ্ড, ওই জায়গাটুকু আমরা চাই, কিন্তু কেউ তাকে দেয় নেই, পূর্বের যারা নেতা ছিল। কিন্তু সর্বশেষ এই জায়গাটা একজন মুনাফেক ব্যক্তি, যিনি ছিল এই জর্ডানের বাদশাহ আবদুল্লাহর বাবা, তার প্রদাদা আর কি। তো উনি এই জায়গাটা আরবদেরকে, এই আরবের ওনার নামটা আমি এই মুহূর্তে স্মরণ নেই, ভুলে গেছি। তো ওই ভদ্রলোক আর কি এই ভূখণ্ডটা আসলে ইহুদিদের কাছে দিছে, অন্তত খালি ছিল। তো সেই থেকে ইসরায়েল রাষ্ট্রটা আস্তে আস্তে আমেরিকা বিভিন্নভাবে তাদেরকে জায়গাটা খালি ছিল। হ্যাঁ, সে সময় খালি ছিল, তো ইহুদিদের ওখানে দিছে। সমস্যা কি? এই সময় এই যে ইয়াহুদি বলতেছে, এরা ধীরে ধীরে আমেরিকা এদেরকে এই বিভিন্নভাবে লালন পালন করে সমাজ দিয়ে সম্প্রসারণ করে আজকে এই পরিণতি মুসলমানদের ভোগ করতে হইতেছে। এই জায়গাটা তো মূলত ফিলিস্তিনের জায়গা, এটা তো ইসরায়েলের জায়গা না। ইসরায়েল তো এখানে যাযাবর ছিল। পৃথিবীতে একটা জাতি, যেই জাতিকে আল্লাহ পাক কোনো ভূমি দেননি, কারণ এরা হলো অভিশপ্ত একটা জাতি। তো এরা মূলত নিজেদেরকে মুসা আলাইহিস সালাম বংশধর দাবি করে, ঠিক আছে, কিন্তু প্রকৃত এরা মুসা আলাইহিস সালামকে তারা মানে নেয়। মুসা আলাইহিস সালামকে সাথে বিট্রে করে তারা অভিশপ্ত হয়ে গেছে। এটা মহান আল্লাহ পাক এদেরকে অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করেছে পবিত্র কোরআনে। এখন বিষয় হলো, এখন এই যে আমেরিকা যে কাজটা করতেছে, এটা তো মারাত্মক অন্যায়। এখন দেখেন ইসরায়েলকে, এই যে এখন গত কিছুদিন আগে যেখানে যুদ্ধবিরতি কাতার এবং তুরস্কের চেষ্টা করে, বা বিভিন্ন আরো কয়েকটা কান্ট্রি ছিল যার চেষ্টা করে একটা যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতিটাকে আবার লঙ্ঘন করলো ইসরায়েল। এখানে কিভাবে লঙ্ঘন করলো? আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পরামর্শেই তারা এই হামলাটা করেছে, যেটা আমেরিকা পক্ষ থেকে বলা হয়েছে। এটা সারা পৃথিবী জানে। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু তো বলেছেন যে এটা কেবল শুরু, তার মানে এটা পুরো পরিকল্পিত যুদ্ধবিরতির মধ্য থেকে ওরা আবার অতর্কিত হামলা করছে শিশু, নারী এবং অসহায় মুসলিমদের উপরে, যেটা পরিকল্পিত। এই জন্যই বললাম যে নেতানিয়াহু নিজেই বলেছেন যে এটা কেবল শুরু, মানে আরও কিছু খেলা দেখাবেন। তো এরই মধ্যে আমরা হাতের সময় বেশি না থাকার কারণে মধ্যপ্রাচ্যে বা বাইরে বেশি থাকবো না, দেশে আসবো। কিন্তু বাংলাদেশেও খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন এলাকায় একটা নতুন করে একটা পেরিফেরি তৈরি করার চেষ্টা করছে আমেরিকা, যেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি বাংলাদেশে বহুদিন ধরে কাজ করে, সেখানে ব্যাপকভাবে কাজ করছে। আপনি হয়তো জানেন যে সেভেন সিস্টারের অনেকগুলো প্রদেশে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 80, 87, 86 ভাগ খ্রিস্টান। সেক্ষেত্রে 2টা প্রদেশে বোধহয় 30-32% আছে। বাংলাদেশের বেশ কিছু অঞ্চল, খাগড়াছড়ি, কক্সবাজার আশপাশে দিয়ে একটা নতুন করে একটা খ্রিস্টান আবাসস্থল তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ সরকার
কেন এই ধরনের কাজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যে খ্রিস্টান তৈরি করবার যেই কাজ আমেরিকা করছে, যেটা নতুন এই সরকার আসার পরে বাধাগ্রস্ত করা দরকার ছিল। আমাদের কাছে প্রশ্ন রয়ে গেছে যে সেন্ট মার্টিন 9 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়েছে। কেউ বলছে যে সেন্ট মার্টিন সাবেক প্রধানমন্ত্রী যতই মানে আমরা তার কাছ থেকে একটা বার্তা পেয়েছিলাম যে এই সেন্ট মার্টিন সহ একটা অংশ মানে খ্রিস্টান অধ্যুষিত এলাকা হওয়ার জন্য আলাদা রাষ্ট্র হওয়ার পরিকল্পনা আছে, ষড়যন্ত্র আছে, সেইগুলোকে আমরা অনেক সময় হেলায় উড়িয়ে দেই। কিন্তু এরকম কোনো ঘটনা ভেতর ভেতর ঘটছে কিনা যে 9 মাসের জন্য সেন্ট মার্টিন নিষিদ্ধ হয়ে যাচ্ছে, এবং কেউ কেউ বলছে সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হয়ে গেছে এবং সেখানে খ্রিস্টান অধ্যুষিত এলাকা করবার জন্য খ্রিস্টান মিশনারিজ কাজ করছে। আপনার কতটুকু ধারণা এই ব্যাপারে, আপনি কিছু বলবেন? এখন ওই যে অবশ্যই বলবো। তো বিষয় হলো যে এই মধ্যপ্রাচ্যে যে কথাটা বলতে নিছিলাম, এখন এই যে হামলাটা পরবর্তীতে, এবং নেতানিয়াহু যে বলছে এটা তো কেবল শুরু, তারা আরো ভয়ানক পরিস্থিতি করবে। এখানে মূল বিষয় হলো ইন্ধনদাতা হলো সরাসরি ডোনাল্ড ট্রাম্প নিজেই। এখন কারণটা কি, ওরা দেখতেছে যে গাজাতে ঠিক যেই অঞ্চলটা গাজাবাসী থাকে, তারা চাচ্ছে যে অঞ্চলটাকে খালি করবে, খালি করে সাধারণ মানুষকে মেরে ফেলবে, আর যারা বেঁচে থাকবে এরা অন্যান্য জায়গায় সরে যাবে। এটা হলো তাদের পরিকল্পনা। এখন ওটা কি করবে, ওইখানে বিভিন্ন পর্যটন নগরী করবে, সেখানে বিভিন্ন মিউজিয়াম করবে, এবং যত এই গাজাতে, এটা হলো আমেরিকার পরিকল্পনা। আচ্ছা, গাজা থেকে আমরা আসলাম খাগড়াছড়ি। আসতেছি খাগড়াছড়ির ব্যাপারটা আসতেছি। কারণ এই যে পরিকল্পনাগুলো, এটা হলো আমেরিকার এবং ইসরায়েলের যৌথ পরিকল্পনা, এবং ওইখানে যে অবকাঠামো নির্মাণ, এগুলো সব ডোনাল্ড ট্রাম্প আমেরিকা নিজের থেকেই করতে চাচ্ছে। এটা হলো মূল বিষয়। আর এখন ওই যে বললেন যে আমাদের খাগড়াছড়ি, বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে, চিটং নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে, এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি না, আমি নিঃসন্দেহে একমত। এখানে দুটো পাওয়ার কাজ করতেছে ইন্টারন্যাশনালি। একটা পাওয়ার হলো চায়না, আর একটা পাওয়ার হলো আমেরিকা। এখন দেখেন এই যে রোহিঙ্গা, আমরা প্রায় 20 লক্ষ রোহিঙ্গা বোঝা আমাদের টানতে হচ্ছে। এখন এখানে একটা বড় প্রশ্ন, এখন দেখেন রোহিঙ্গাদের যে আরাকান রাজ্য, এটা কিন্তু তাদের স্থায়ী আধিনিবাস। আর যারা তাদেরকে বিতাড়িত করেছে তারা ছিল মঙ্গোলি জাতি, অর্থাৎ হলো মঙ্গোলিরা যখন যুদ্ধ হতো তখন তারা ওইখান থেকে পলায়ন করে এই অঞ্চলে এসে বসবাস করে। আর তারাই এখন হয়ে গেছে মূল আরাকানের বাসিন্দা। আর যারা প্রকৃত আরাকানের বাসিন্দা তাদেরকে বিতাড়িত করা হয়েছে, ফিলিস্তিনের মতো অবস্থা হয়েছে। হ্যাঁ, ফিলিস্তিনের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমাদের কক্সবাজার আর হলো সেন্ট মার্টিন নিয়ে যে ষড়যন্ত্র, এখানে একটা ষড়যন্ত্র হলো, মারাত্মক ষড়যন্ত্র চলতেছে। এখন এই ষড়যন্ত্র মোকাবিলা করার দায়িত্ব কার? এই ষড়যন্ত্র মোকাবিলা করার দায়িত্ব আমার, আপনার, সবার, এবং আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদের এখানে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সরকারের কোনো দায়িত্ব নেই? সরকারের তো অবশ্যই দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব নেই কেন? সরকার তো হলো সবার আগে। এখন প্রশ্ন হলো এই জায়গাতে যে এখন দেখা যায় যে আমাদেরকে অভ্যন্তরীণ, আমার মনে হয় এখানে যে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে যে আপনি বললেন যে হাসনাত সেনা প্রধানের সাথে একটা বাকবিতণ্ডতা, এবং অন্যান্য যে রাজনীতি, আওয়ামী লীগকে পুনর্গঠন করা বা আওয়ামী লীগ নিষিদ্ধ না, কেউ চাইবে নিষিদ্ধ, আবার কেউ চাচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, নির্বাচন করবে। এখন আমাদেরকে এই দিকে নিয়ে এসে ডাইভার্ট করো, ওই দিকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতেছে কিনা তারা, এটা কিন্তু যারা আপনি বললেন যে আমেরিকা আপনার ওখানে চাচ্ছে যে নতুন করে একটা বসতি সৃষ্টি করবে। না, সরকার কেন ওখানে সাপোর্ট করছে যে আপনার প্রবাল দ্বীপের প্রবালের ক্ষতি হবে, মানে সেন্ট মার্টিনের কিসের প্রবালের ক্ষতি হবে? সামনের বাদ দিয়ে দেন, কিসের প্রবালের ক্ষতি হবে? যে এতদিন ক্ষতি হইলো না, এখন 9 মাস পর্যটক যেতে পারবে না, ওখানে কি কোনো স্থাপনা তৈরি করা হবে নাকি? ওখানে কি মানে ওই নিশ্চয়ই সেন্ট মার্টিন সহ আশপাশ সহ একটা মানে কোনো ঘাঁটি টাটি হচ্ছে কিনা, এই খবরগুলো আসলে আমরা পাচ্ছি না কেন? এটা এখন গোপনে গোপনে কি করা হচ্ছে? একটু রাজনীতিবিদ হিসেবে আপনার এখানে নিশ্চয়ই কোনো মতামত থাকা উচিত। না, অবশ্যই এখানে আপনি যে কথাটা বলছেন, আমার মনে হচ্ছে যে এখানে গভীর কোনো ষড়যন্ত্র অবশ্যই চলতেছে।
বলে যদি না হতো তাহলে যে 9 মার্চ সেন্ট মার্টিন, আমি এই যে কক্সবাজার গেলাম কিছুদিন আগে, সেখানে আপনার আমি ভাবছিলাম যে সেন্ট মার্টিন থেকে একবারে ঘুরে আসবো, কক্সবাজার যেহেতু গেছি, কিন্তু সেখানে যেতে পারিনি, বললো যে সেন্ট মার্টিন বন্ধ। তো আমার তখন থেকে একটা সন্দেহ বীজ বপন করতেছিল যে কেন বন্ধ হলো, এটা তো আপনার বন্ধ হওয়ার পিছনে কারণটা কি। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা এইসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে, বিশেষ করে এই যে আওয়ামী লীগ, এই যে নির্বাচন, এইসব নিয়ে খুব সারাদিন রাত দিন ব্যস্ত। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ভূখণ্ড যে দখল হয়ে যাচ্ছে সেদিকে কোনো খবর নাই। আপনার আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিলেন। নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ যা করতো তাদেরকে আপনি ক্রসফায়ার করে দিবেন? তারা তো নিশ্চয়ই নতুন একটা নাম দেবে সোনালী সকাল, নাম দেবে গধূলি বিকাল, নাম দেবে একটা কিছু। আপনি কি করে আটকাবেন? আপনি মানুষের বলে না যে আমার হাত বাঁধবি, পা বাঁধবি, মন বাঁধবি, বল না কেমন করে। এখন আপনি যারা আওয়ামী লীগ করে মনে প্রাণে, তারা তো চায় নাই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমান্ড একটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাক বা একটা মানুষ খুন করুক। অনেকেই আছে গ্রামে গঞ্জে, নিরীহ মানুষ আছে, তারা আওয়ামী লীগ করে, তাদের বাপ দাদাও আওয়ামী লীগ করতো, তাদের মনে প্রাণে আওয়ামী লীগ করে। তারা চায় নাই শেখ হাসিনা এইভাবে লন্ডমন্ড করে ফেলবে, কিন্তু তারপরেও তারা কিন্তু আওয়ামী লীগ ছাড়ে নাই। তারা বঙ্গবন্ধুর কথা চিন্তা করে বা তারা মুক্তিযুদ্ধের কথা চিন্তা করে আওয়ামী লীগ ধরে রেখেছে। এখন আপনি ওই আওয়ামী লীগকে যদি ক্যান্সেল বাতিল করে দেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে আটকে রাখতে পারবেন কি? এটা কোনো ওষুধ, এটা কোনো কার্যকরী ওষুধ হবে কিনা? তারা তো নতুন একটি কি বলে জোট বা স্বাধীনতার বাতায়ন বা একটা নাম দিয়ে দিল, যে কোনো নাম দিয়ে দিল। যে সময়ে জামাতে ইসলাম নিষিদ্ধের ব্যাপারে আমরা কথা বলেছিলাম, জামাতে ইসলাম নিষিদ্ধ করলে লাভটা হবে কি? তারা কালকেই পায়জামাতে ইসলাম বলে মাঠে নেমে যাবে। তাহলে মানুষের রাজনৈতিক দল যখন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছিল, তখন আমি বলেছিলাম পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে, যদিও আমাদের পলিটিক্স ক্লাবের আলোচনা অনেকেই চুপিসারে শুনে নেন, অনেকেই ভয়ে লজ্জায় লাইক কমেন্ট দেন না, কিন্তু আমি দেখেছি সার্চ ইঞ্জিন থেকে যে বহু লক্ষ মানুষ শুনেন। তখন আমি বলেছিলাম যে ছাত্রলীগ যদি ব্যান্ড করা হয় তাতে কোনো লাভ হবে না, কারণ কালকেই ওরা যুবলীগে জয়েন করবে। কারণ হচ্ছে যে এই বলবে যে আমার প্রমোশন হয়েছে, আমি আগে করতাম ছাত্রলীগ, এখন করি যুবলীগ। এখন আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, বলে যে আমি কালকে করতাম আওয়ামী লীগ, এখন করি তাবলীগ, তাই না? বা অন্য একটা নাম দিয়ে দেবে। কিন্তু আপনাকে একটা কনসেপ্ট, একটা আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আপনাকে আরেকটা আদর্শ দিয়ে যুদ্ধ করতে হবে। সেই আদর্শটা কি আপনাদের মধ্যে? ঐক্যটা কোথায়? একটু আগে দেখলাম নূর, যাদের ছাত্র সংগঠনই এক সময় এখন এনসিপি করেছে, সেই নূরের দল এবং সেই তারেকের দল, আমজনতা, নূরের দল, গণ অধিকার, তারা উভয়ই পাল্লা দিয়ে এনসিপির বিরুদ্ধে কথা বলছে। এখন তো মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে, গণতন্ত্র মঞ্চ, ৬-৭টা দল, এদিকে বিএনপি আছে, তারা হয়তো ইসলামিক কিছু দল আছে, তারা একে অপরের বিষোদ্গারে ব্যস্ত। তারা কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো লক্ষণ দেখিনি। আজকে যেমন সংস্কার কমিশন থেকে মিটিং হচ্ছে, কোনো দল দেখলাম যে লেবার পার্টি, তারপরে আরেকটা কোন ইসলামিক দল, ওই যে মুসল্লি কমিটির উনি আছেন, তারা মিটিং করছেন এবং আরও পর্যায়ক্রমে অনেকের সাথে মিটিং করবেন যে এমসিকিউ দেওয়া হয়েছে, আপনি হ্যাঁ না টিক চিহ্ন দেবেন। তারাই প্রস্তাবনা দিয়েছে যে রাজনৈতিক দলগুলো শুধু টিক চিহ্ন দেবেন, পক্ষে থাকলে পক্ষে, না থাকলে নাই, আর আংশিকভাবে থাকলে আংশিক। এই পরীক্ষাগুলো রাজনৈতিক দলগুলোকে দিয়ে নেওয়া হচ্ছে আর কি। রাজনৈতিক দলের ভূমিকাটা কি আমি বুঝতে পারছি না। অনেকেই প্রেস রিলিজ, অনেকেই মানে সংবাদ সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, নাগরিক ঐক্য সহ অনেকে। ওখানে তো মুসলিম সমাজ সহ গ্রিন পার্টি এবং আরও অন্যান্য দলগুলোকে ডাকাই হচ্ছে না, সেখানে অনেক দলকে ডাকা হচ্ছে না। সেই কথাও তো আমাদের সম্ভাবনা রাজনৈতিক দলগুলো বলছে না যে আপনারা কেন সব দলকে ডাকছেন না, যেহেতু অনেকেরই তো নিবন্ধন নাই এবং তারা হয়তো বিএনপির সঙ্গে যুগপৎ করেছে, সেই তালিকায় নাম থাকার কারণে তাদেরকে ডাকছে। কিন্তু যারা বিএনপির সঙ্গে যুগপৎ করেনি, কিন্তু আন্দোলনের ধারা তো একই ছিল, অনেকে মাঠে ময়দানে যারা ছিল, আমরা ছিলাম, নাগরিক মঞ্চ দিয়ে আরও অনেকগুলি দল, বিচ্ছিন্নভাবে 50-60টি দলকে ডাকা হচ্ছে না। এই যে পক্ষপাতমূলক আচরণ করছে, বাংলাদেশের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে এটা কি ভূমিকা রাখবে, আপনি কি বলেন? আসলে বাংলাদেশ এখন গভীর সংকটের ভিতরে আছে দেশ, এটা বাস্তবতা স্বীকার করতে হবে। একদিকে আপনি বললেন যে কক্সবাজার নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে একটা ষড়যন্ত্র, আরেকদিকে হলো এদিকে রাজনৈতিক ষড়যন্ত্র। যে একদিকে এক পক্ষ চাইছে, সেনাবাহিনী চাচ্ছে যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক, আবার পুনর্গঠিত হয়ে তারা রাজনীতিতে আসুক, নির্বাচন করুক।
আরেকদিকে ছাত্র জনতা তারা চাচ্ছে, ছাত্ররা চাচ্ছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এই যে পক্ষ বিপক্ষ, এখন এখানে বিষয় হলো এই জায়গাতেই আওয়ামী লীগ নিষিদ্ধ আর অনিষিদ্ধের বিপরীত না। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, এটা সেটেলমেন্ট বিষয়। এখন আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, এটা হলো বড় কথা। এখন আওয়ামী লীগ বিচার হওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, তখন যায় এটা সিদ্ধান্ত। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে না রাজনীতি করবে না আবার নির্বাচন করবে। আগে তো আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এটাকে তাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের আগে বিচার করতে হবে, আমার স্পষ্ট কথা। তারপরে আগে তোমরা বিচার, আগে সবাই তো বিচারের দাবি করবে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের আগে বিচার করা হোক, তারপরে যায় সিদ্ধান্ত আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি নিষিদ্ধ হবে না। সংগঠনকে বিচার করবে না সন্ত্রাসীদের বিচার করবে? না, আমি সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ সন্ত্রাসী, এই যে সন্ত্রাসীটা করেছে এটা দলগতভাবে। কিন্তু বর্তমান সরকারের এখন প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো কিছু ভাবছি না। সেটা তার ব্যাপার, আমাদের সেটা সরকারের ব্যাপার, সরকার, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা চাচ্ছি যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে না, উনি তো সরকারের মুখপাত্র। না, সরকারের মুখপাত্র হলে আমরা তো তার কাছে দাবি জানাচ্ছি যে আপনি কেন এখানে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার শুরু করলেন না। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে, তারা এই গত জুলাই আগস্টে 1500 উপরে ছাত্র জনতাকে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র জনতা এখনো মৃত্যুর সাথে বিভিন্ন হসপিটালে কাতরাইতেছে, এখন পঙ্গু হয়েছে। এই সন্ত্রাসী এটা তো তারা করেছে দলগতভাবে, ব্যক্তিগতভাবে না। তো যদি দলগতভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করে থাকে তাহলে কেন এখনো পর্যন্ত তাদের বিচার হচ্ছে না? এটা হলো বড় কথা। এখন আমরা আছি আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আরে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি হবে কি হবে না, আগে দলগতভাবে আওয়ামী লীগের বিচার হোক। যদি বিচার করা হয় যে দলগতভাবে বিচার করা হয় যে আওয়ামী লীগ 3 বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেল, তাহলে আপনি কি মেনে নেবেন? অবশ্যই 3 বছরের জন্য কি আওয়ামী লীগ তো আমি মনে করি আজীবনের জন্য নিষিদ্ধ। আপনি মনে করলে তো হবে না, বিচার মনে করেন আপনি চাইলেন, বিচার হলো, বিচার হলো, রায় হলো, আওয়ামী লীগ 3 বছর যেটা রায় এটা মানতে হবে, মানবে বিচার তো মানতেই হবে, বিচার না মানবে আওয়ামী লীগ তো বিচার হলো সর্বোচ্চ। আগে 4 বছর পর বেশি শক্তিশালী, সেটা যদি শক্তিশালী মাঠে আসে তখন বোঝা যাবে, কিন্তু এখন তারা সন্ত্রাসী সংগঠন, তাদের বিচার হতে হবে, এটা হলো বড় কথা। আচ্ছা, সেই বিচার প্রক্রিয়া কতদূর? সেই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এখন আমি মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা না বললে তাদের দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে, এই দাবিটা করেন, তাহলে যে এটা কাজে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে সংকটগুলোর কথা বলতেছেন, যে নানান সংকট, নানান সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের একমাত্র একটা উপায় আছে, সেটা হলো দ্রুত সরকার একটা গণপরিষদের নির্বাচন দিবে নতুন সংবিধান প্রণয়নের জন্য। এই নতুন গণপরিষদের নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে গণপরিষদ নির্বাচন হবে। ওই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন যে সংবিধানটা হবে সেই সংবিধানই বলে দিবে যে কারা এই দেশে রাজনীতি করবে, কারা এই দেশে রাজনীতি করতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পলিটিক্স ক্লাবের হট সিটে বসে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দিয়ে কিছু কথা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলেন সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেনকে অসংখ্য ধন্যবাদ। উনি বলছিলেন যে আসলে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ পরিচিত হয়েছে, তার সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা দরকার। তো সেই বিচারের বাণী নিবৃতে কাঁদে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যিনি প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো বিষয়ে ভাবছে না, বা বিচার প্রক্রিয়া কিন্তু কতদূর অগ্রগতি সেটা ঠিকঠাক মতো আমরা বুঝতে পারছি না কীভাবে হচ্ছে। তবে কেউ কেউ বলছে যে বিচার করুক, নির্বাচন হয়ে যাক ডিসেম্বরে, কেউ কেউ বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ফলাফল ভালো হবে না। চিফ অ্যাডভাইজার কেন বলতে যাবে যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত দিবে আদালত, উনি কেন ব্যাপারে কথা বলতে যাবে? তো যাই হোক, নির্বাচনের সময় হয়ে যাক, এটা অনেকেই চাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে স্বল্প আকারে যদি সংস্কার হয় নির্বাচন ডিসেম্বর, আর যদি বৃহৎ আকারে সংস্কার হয় নির্বাচন জুন। যাই হোক, এই নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকুক এবং সেই সাথে রাজনৈতিক দলের নিবন্ধনের যে জটিল প্রক্রিয়া করেছে, প্রজ্ঞাপন দিয়েছে, সেটার বিরুদ্ধে হাসনাত কায়েম রাষ্ট্র সংস্কার আন্দোলনের চেয়ারম্যান প্রধান সমন্বয়ক ইতিমধ্যে রিট করেছে এবং আদালত থেকে কিছু ব্যাখ্যাও দেওয়া হয়েছে, যার কারণে আমরা
নিজেদের মধ্যে যোগাযোগ করেছি কয়েকটি রাজনৈতিক দল যে আমরা সেই হাসনাত কায়েমের রিটের সঙ্গে একমত, এবং আমরাও চাই যে সহজ শর্তে যেন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হয়। আমরা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে চাই। তো আপনারা যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যারা পরে দেখবেন রোজার দিন তাদেরকেও মানে অভিনন্দন, আগাম অভিনন্দন থাকলো। আপনারা যারা পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এসে কথা বলতে চান অবশ্যই আসবেন 2/2 পুরানা পল্টন বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে আজিজ অটোসের দোতলায় আসবেন। অবশ্যই আপনার সঙ্গে আমাদের প্রয়োজনীয় জরুরি রাজনৈতিক অনেক বিষয় নিয়ে কথা থাকবে। দেখা হবে সেদিন পলিটিক্স ক্লাবের হট সিটে। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।